তো এই যে দুজন লিড অ্যাক্ট্রেস এখানে ড্যান্সিং করছে। মানে রিলস করবে তো প্র্যাকটিস করছে তার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন উইথ মাই নিউ ভিডিও। একটা দারুণ নিউজ তোমাকে গত সপ্তাহে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমরা একটা শর্ট ফিল্ম বানাতে চলেছি। শর্ট ফিল্ম বানানোর নাম শুনতে তো শর্ট লাগে ঠিকই, বাট ওই শর্ট ফিল্ম বানাতে গেলে যে কী রকম ধকল নিতে হয়, কীরকম স্ট্রেস নিতে হয়, আর কীরকম টাস্ক লাগে করতে, সেটা বোধহয় একমাত্র শর্ট ফিল্ম বানানোর পরই বোঝা যায়। তো যাই হোক, আপাতত চ্যানেলের কী চলছে না চলছে সেটা জানানোর জন্য তোমাদেরকে আপডেট দিচ্ছি। আমাদের প্রথম দিনের শুটিং তো কমপ্লিট হয়ে গেছে, যেটা ইনডোর শট ছিল। আর যেটা প্রিভিয়াস ডে মানে হচ্ছে গত রবিবার যে শটটা ছিল, সেই শটটা আমরা একটা ওপেন জায়গায় নিয়েছি, আউটডোর শুটিং হয়েছে। সেই শুটিংটা হয়েছে পানিহাটি গঙ্গার ঘাট, ওই জায়গায় হয়েছে। তো লোকেশনটা দুর্ধর্ষ লোকেশন, ভালোভাবে শ্যুট হয়েছে। তো ফ্রেন্ডস, ঘটনা হচ্ছে যে শুটিং তো করে নিয়ে এসেছি, কিন্তু যেটা পরবর্তী স্টেপ, যেটা হচ্ছে এডিটিংটা সবথেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে হচ্ছে আফটার শুটিং। কারণ ধরো স্টোরি ভালো হয়ে গেল, অ্যাক্টিং খুব ভালো করে দিয়েছে, সেটার পরে যদি দেখা যাচ্ছে এডিটিং ডাল হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো মুভি হিট হয় না। অনেক আছে যে ভালো অ্যাক্টিং করেছে, স্ক্রিন প্লে ভালো গেছে, কিন্তু সেই স্ক্রিন প্লের সঙ্গে এডিটিংটা প্রপার যায়নি, স্লো হয়ে গেছে, কোথাও কিছু ফাস্ট হয়ে গেছে, মানে যে ভিউয়ার্স এঙ্গেজমেন্ট সেটা প্রপার যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে মুভি অনেক সময় বড় বড় হিট মুভিও ফ্লপ হয়ে যায়, এই একটা কারণেই। তার জন্য হচ্ছে এডিটিং সবথেকে ইম্পর্টেন্ট রোল। আর আমি এতদিন ধরে যে ভ্লগ বানাচ্ছিলাম হচ্ছে ফিল্মোরাতে, কিন্তু ফিল্মোরার যে আউটপুট সেটা হয়তো শর্ট ফিল্ম লেভেলের সেই আউটপুটটা হয় না, কারণ তোমরা যখন ভিউ করবে সেটা সিনেমেটিক লুক থাকতে হবে। তার জন্য ফিল্মোরাতেও হয়, ফিল্মোরার কাজও খুব ভালো, কিন্তু একটা ফিল্ম মেকিংয়ের সাবজেক্ট নিয়ে যখন তুমি কাজ করছো, সেখানে তোমাকে আউটপুটটা অবশ্যই ভালো দেওয়ার তুমি তোমার তরফ থেকে চেষ্টা করো। তো আমি এতদিন ধরে যে কাজ করছিলাম সেটা হচ্ছে ফিল্মোরাতে কাজ করছিলাম, কিন্তু যে শর্ট ফিল্ম হয়, যে বড় বড় লেভেলের ভিডিওর কাজ হয়, সব প্রত্যেকটা হয় হচ্ছে আপাতত এই মুহূর্তে চলছে হচ্ছে FCB মানে ফাইনাল কাট প্রো, যেটা অ্যাপেলের প্রোডাক্ট, সেটাতে হয়। আর 2 নম্বর হচ্ছে প্রিমিয়ার প্রো। আর আরও অনেক রকম সফটওয়্যার আছে, যেরকম হচ্ছে দ্য ভিঞ্চি রিজলভ, যেটা কিনা হলিউডের মুভিতে বেশিরভাগ করে ইউজ করা হয়ে থাকে। তো আর তার আগে ছিল হচ্ছে যেটা ম্যানুয়ালি মুভি এডিট করতো, স্টেনবার্গ না কি সামথিং একটা নাম রয়েছে, ওটা হচ্ছে ম্যানুয়াল এডিট হতো। আমরা তো এখন এই যে কম্পিউটারে বসে রয়েছি, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি সমস্ত কিছুই, আমার সিন কি যাবে না যাবে সমস্তটাই তো তোমরা দেখতে পারবে, এখানে সব কিছুই বোঝা যায়। কিন্তু ঘটনা হচ্ছে তখনকার সময়ের প্রসেসটা এতটাই ক্রিটিক্যাল ছিল যে তোমার সব কিছুটা আন্দাজের মধ্যে দিয়ে করতো। যে সত্যজিৎ রায়কে এত আমরা বড়োভাবে দেখি কেন, তার কারণ হচ্ছে সত্যজিৎ রায় সেই সময় ফিল্ম মেকিং করতো, যেই সময় কিনা কোনো টেকনিক্যাল কোনো সাপোর্ট পাওয়া যেত না। পুরো এডিটিংটাই একটা আন্দাজের ওপর করতে হতো, ম্যাক্সিমাম টাইম, 90% কাজটা পুরো আন্দাজের ওপরে। রিল মুভ করছে, এখানে আমি আন্দাজ করলাম যে এখান থেকে আমার সিন কাট করতে হবে, এরপর আরেকটা সিন ঢুকাতে হবে। ওখানে কাট করার পর কেঁচি দিয়ে কাটতে হতো, বাস কেঁচি দিয়ে, ভাবতে পারো, কেঁচি দিয়ে ওই রিলটা পার্টটা কাটতে হবে। তারপরে সেকেন্ড যে শটটা রয়েছে সেই শটটা রিলটা আবার ওখানে অ্যাড করতে হবে। তো কতটা ক্রিটিক্যাল আর কত টাফ মানে একটা প্রসেস একটা ফিল্মকে নিয়ে আসা, তো সেটা সেই সময় করতো সত্যি। তুমি বুঝতে পারছো মানে কোন লেভেলে তারা কাজ করে এসছে। আর আমাদের কাছে আমাদের কাজটা এখনটা এতটা ইজি লাগে, সফটওয়্যারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তুমি যদি মনে করো কালার গ্রেডিং করবে, কালার গ্রেডিংয়ের জন্য অলরেডি অনেক রকম তোমার গিয়ে কী বলে প্লাগইনস অলরেডি দিয়ে দিয়েছে সফটওয়্যার থেকে। জাস্ট প্লাগইনস ফেলো, হ্যাঁ, তোমার সিন ওয়াইজ ওই অটোমেটিক ফিল্টার হয়ে যাবে। মনে হবে যে হ্যাঁ, এই সিনের সঙ্গে ইয়েলো টাইপের একটা ফ্লেভার দিতে চাইছো, একটা গ্রিনিশ ফ্লেভার দিতে চাইছো, একটা পিঙ্কিশ ফ্লেভার দিতে চাইছো, তোমার যে সিন আছে সেই সিনের সিকোয়েন্স ওয়াইজ তো ওখানে চলে যাবে। তারপর হালকা হালকা এডিটিং তুমি কালার গ্রেডিং করতে পারো। তো সেগুলো অনেকটা ইজি হয়ে গেছে, মানে অ্যাটলিস্ট আমার কাছে লাগে। আমি এত বছর ধরে অডিওতে কাজ করছিলাম FL স্টুডিওতে। FL স্টুডিও একটা মানে অনেকে জানে, অনেকে জানে না। যারা জানে না তার জন্য বলে দিচ্ছি, FL স্টুডিও হচ্ছে মিউজিক প্রোডাকশনের জন্য একটা সবথেকে বেস্ট এই মুহূর্তে একটা সফটওয়্যার, যেটা কিনা মানে তুমি যে কোনো মিউজিক, কোনো ইনস্ট্রুমেন্ট রেকর্ডিং ছাড়াই তুমি বাড়িতে বসে, বা তোমার স্টুডিও সেট আপ যদি থাকে, হ্যাঁ, মানে সেই স্টুডিও সেট আপের মধ্যে মানে এত বড় স্টুডিও সেট আপ লাগে না, সবটাই ডিজিটালাইজড। মানে তোমার মনে হয় একটা গিটারের সাউন্ড দরকার, গিটারের প্লাগইন তুমি ডাউনলোড করো বা কিনে ওখানে তুমি ইনস্টল করার পর গিটারের সাউন্ড থেকে তুমি ওটাকে পিয়ানো রোলে ফেলে কিবোর্ডের মাধ্যমে তুমি সাউন্ড ক্রিয়েট করতে পারো, যেটা এই মুহূর্তে হচ্ছে। যার জন্য প্রবলেমটা কী হচ্ছে যে এখন দেখবে কিছু কিছু গান আছে, যেসব গানগুলো 1 মাসের জন্য হিট হচ্ছে, তারপরে মাস থেকে ওই গানের কোনো হদিশ নেই, ওই গানকে কেউ শুনতে চাইছে না। বাট তুমি একটা জিনিস ভালো করে দেখো, যেগুলো পুরোনো দিনের গান, সেই গানগুলো আজকের ডেট অবধিও কানের মধ্যে লেগে থাকে। তার রিজন একটাই, যেই গানগুলো তখন হতো সেই সবকটাই অ্যানালগ পদ্ধতিতে হতো, মানে লাইভ ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে, সেই লাইভ ইনস্ট্রুমেন্টের সাউন্ডকে নিয়ে তারপরে তোমার লাইভ সিঙ্গিং করে তোমার রেকর্ডিং হতো। আর সেটা কতটা প্রসেস, মানে ধরো
এতটা স্ট্যান্ডা গেয়ে গেছে, তারপরে দেখা গেল একটা জায়গায় কোনো মিউজিশিয়ান, একটা দুটো মিউজিশিয়ান না, প্রায় 30 জন 40 জন মিলে একটা অর্কেস্ট্রা সেট আপ রেডি করতো, সেখানে গিয়ে তোমার সাউন্ড রেকর্ডিং হচ্ছে। তো 30 জনের মধ্যে একজন মিস্টেক করতে পারে, একটা স্বাভাবিক ব্যাপার। তো তাহলে বোঝো কতবার তাদেরকে রিটেক করে একটা গানকে রেকর্ডিং করতে হতো। তো খুবই সেই সময়টা খুব ক্রিটিক্যাল গেছে, যার জন্য আমাদেরকে আজকে সেই গানগুলো আমাদের কাছে মানে এখনও মানে শুনলে মনে হয় যে গানটা স্কিপ করা যাবে না, পুরো গানটাই শুনতে হবে। বাট এখনকার গান কী হয়, এখনকার গান তোমরা শুনবে দেখবে এক মাসও বোধহয় হিট যায় না, 2-4 দিন শুনলাম, তারপরে ব্যাস ভিউজ তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু গানগুলো কিন্তু লং টার্মে যাচ্ছে না। এই যে দেখো কে চলে আসলো, এই মাত্র আসলো, এই মাত্র ঘন্টা এসে গেছে। কি তুই কোথায় আসলি? ওই দেখো ঘন্টা এসে গেছে। কোথায় আসলো এই মাত্র? আরে ঘন্টা হচ্ছে একে যত, ও বাবা হাত দিচ্ছে, আমাকে হাত দিচ্ছে, ওই দেখো ঘন্টা। তুই কোথায় ছিলিস, কোথায় ছিলিস তুই, কোথায় ছিলিস? দেখ এখন একটা ভিডিও দেখে, এখন একটা রেকর্ডিং চলছে, রেকর্ডিং করে তারপর তোর সঙ্গে একটু কথা বলছি, ততক্ষণ তুই রেস্ট কর, ফ্যান চলছে, কোনো টেনশন নেই। চা যদি খেতে হয় বলিস, চা খাইয়ে দেবো, ঠিক আছে? তো ও চলে এসছে। ও বাবা, ওই এ কি কিছু বলতে চাইছিস? কি হয়েছে, কোনো গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে নাকি তোকে? হ্যাঁ, ওই দেখো একে দেখলে কি আর রেকর্ড করা যায়? দেখলে আমি ঘুমিয়েই পড়ি। শুয়ে থাক, শুয়ে থাক, কোনো টেনশন নেই, আমি আছি, শুয়ে থাক। তো তো যেটা বলছিলাম যে যার জন্য আমাদের এই সেই পুরোনো গানগুলো আজকের ডেট অবধি আমরা শুনতে পছন্দ করি। আর আজকের ডেটে যে এই মিউজিকগুলো তৈরি হয় সেগুলো টোটালটাই ডিজিটালাইজড। ভিএসটি না, ভিএসটি, ভার্চুয়াল টেকনোলজি ইনস্ট্রুমেন্ট সামথিং এরকম কিছু, বা সাউন্ড টেকনোলজি বা এরকম কিছু একটা নাম আছে। ভিএসটি তো গুগলে সার্চ করলে পেয়ে যাবে ওটার ফুল ফর্ম। তো সবটাই এখন ভিএসটি টেকনোলজির মাধ্যমে অডিও মিক্সিং হয়। আর কিছু কিছু গান তো তুমি দেখবে হানি সিং বা বাদশা যেসব ট্র্যাক আছে, সেসব ট্র্যাকের মধ্যে মিউজিকগুলো অনেকটা কমন পাওয়া যায়। তার কারণ কি, কিছু কিছু কান্ট্রি আছে যেসব কান্ট্রিতে তোমার পুরো স্যাম্পেল রেডি থাকে, মিউজিক স্যাম্পেল রেডি থাকে। স্যাম্পেলটা তুমি কিনে নাও, গান রেকর্ড করো, স্যাম্পেলটার সঙ্গে লাগিয়ে দাও। গান বানানো যেহেতু পাঞ্জাবে এটা বেশি হয়ে থাকে, পাঞ্জাবে তুমি গান শুনবে মানে কয়েকদিন পর পরই দেখবে গান বেরোচ্ছে, কয়েকদিন পর, আর সব গান শুনতে পারলে শুরুতে হেভি লাগে। তার কারণ কি, মিউজিক অলরেডি রেডি করা থাকে, তুমি অডিও রেকর্ড করো, বাড়িতে বসে রেকর্ড করো, বা যেখানে স্টুডিও, সব পাঞ্জাবে ঘরে ঘরে স্টুডিও মোটামুটি বলতে পারো, রেকর্ড করো, মিক্স করে দাও, ব্যাস সব রেডি। আর কিছুক্ষণের মধ্যেই ট্র্যাক রেডি, রিলিজ করে দাও, চলবে, বিন্দাস চলবে। তো তার জন্য মিউজিকের টেস্ট আজ দিনকে দিন কমে যাচ্ছে, লং টার্মে মিউজিক চলতে চায় না। তো যাই হোক, পুরোনো কিছু কথা শেয়ার করলাম, যেহেতু আমার এক্সপিরিয়েন্সগুলো, আমি এতদিন ধরে যে কাজ করে যে এক্সপিরিয়েন্সগুলো গেন করেছি, সেই এক্সপিরিয়েন্সগুলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। আর এই মুহূর্তে যে সেদিনের যে আমরা শুটিং করে এসেছি, সেই সেদিনের শুটিংয়ের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখতে থাকো, আর শর্ট ফিল্মটার জন্য রেডি থাকো খুব শীঘ্রই। আর একটা দিন আমার দরকার, নেক্সট সানডে হবে না, পরের সানডে, নেক্সট সানডের পরে আটে যে সানডে আছে সেই সানডেতে শুটিং হবে। ওটাও মোটামুটি ইনডোর আউটডোর মিলেই হবে। আর এখানে যারা অ্যাক্টিংয়ে মানে রয়েছে তাদের তো মানে কি বলবো বস, অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ করছে। একজন আছে পৃথা চক্রবর্তী, যে আমাদের এখানে মানে এই ফিল্মটাতে মধ্যে রয়েছে। ও একটা সত্যি কথা হাইলি এডুকেটেড মেয়ে, ডবল মাস্টার্স এবং বিএড করা। তো যাই হোক, এখানে প্রত্যেকেই খুব নেক্সট লেভেলের অ্যাক্টিং করছে, যাতে আমার রিটেক করার দরকারই পড়ছে না। একটা দুটো রিটেক করছি ওদের মিস্টেকের জন্য নয়, আমার মিস্টেকের জন্য। একটা ছোট্ট সিন বলি, একটা লম্বা ডায়লগ ছিল, সেই ডায়লগটা পৃথা চক্রবর্তী যে আমাদের এখানে আছে, যেই ভিডিওর মধ্যে কাস্টিংয়ে রয়েছে, তো তাকে বলা হয়েছে যে তুমি সিকোয়েন্সটা ভাগ করে কিছু 2-4টে লাইন আমি তোমাকে স্প্লিট করে দিচ্ছি, একটা সেন্টেন্স বলো, কিছুটা লাইন বলো, তারপরে আরেকটা বলো, আমি সেই অ্যাঙ্গেল ঘুরিয়ে সেকেন্ড টেকটা নেবো। বলছে এটা কি, আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কি এতে ক্যামেরার কোনো দরকার আছে, মানে এটা কোনো ক্যামেরা রিকোয়ারমেন্ট আছে বা সিনে রিকোয়ারমেন্ট আছে যে সিন অ্যাঙ্গেল চেঞ্জ করে করে করতে হবে, নাকি আমাকে কী জন্য করতে চাইছো, মানে কোনো তোমার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট আছে যে তোমার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে সিকোয়েন্সের জন্য? আমি বললাম না, তার জন্য না, তোমাকে ইজি করে দেওয়ার জন্য, যে ডায়লগটা তো অনেকটা লম্বা। বলে ডায়লগ অতটা লম্বা, এইটা তোমার লম্বা লাগছে? বললাম যে বস আমার কাছে তো লাগছে। বলে তুমি চাপ নেও, তুমি ক্যামেরা রেডি করো, আমাকে দায়িত্ব দিয়ে দাও, আমি করে নেবো। বিশ্বাস করবে না, সিনটা জাস্ট মানে ডায়লগটা দেখলো, সিনটা মাথায় ঢুকে গেল, উইদিন 20 সেকেন্ড 20 সেকেন্ডের ভেতরে ডায়লগ ডেলিভার করে দিল উইদাউট এনি স্টাক। আরেকটা সিন তো বস, একটা ক্রাইম সিন ছিল। আমি বললাম ওকে যে তোমার একটা ক্রাইম সিন আছে, আমি একটু জল নিয়ে আসি, চোখের তলায় একটু দিতে হবে, নাহলে ফিলিংসটা আসবে না। বলছে জল কিসের জন্য, চোখে দেওয়ার জন্য? আমি বললাম হ্যাঁ। বলে না জল লাগবে না। আমি তাহলে তাহলে কী করে হবে, গ্লিসারিন তো নেই। বলছে তুমি একটু আমাকে কিছুটা সময় দাও, 10-15 সেকেন্ড সময় দাও, আমি চোখে জল বের করে দিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ডের ভেতরে জাস্ট এদিকে তাকালো, তুমি দেখো আমি ক্লিপটা অ্যাড করছি,
তাকালো, ক্যামেরায় তাকানোর পর দেখি ওর চোখ পুরো ছলছল করছে। আমি ওটা দেখে পুরো ফুল শক খেয়ে গেলাম, ফুল শক। তখন বুঝলাম যে অ্যাক্টিংটা একটা ভেতর থেকে আসার জিনিস, এটা সবাই পারে না। ইনবর্ন ট্যালেন্ট যাদের মধ্যে রয়েছে তারা একমাত্র অ্যাক্টিং করতে পারে, অথবা যারা শেখে তার জন্য। বাট এদেরকে থেকে আমার মনে হচ্ছে যে এরা কোনো শেখেনি, এরা ভেতর থেকে অলরেডি অ্যাক্টিং মানে জেনে এসছে, বা তাদের মধ্যে ইনবর্ন রয়েছে এই জিনিসটা। তো প্রথমে ভাবতাম অ্যাক্টিং বোধহয় ইজি জিনিস, ডায়লগ দেখবো, ডেলিভার করবো, হয়ে যাবে। বাট এটা সেই জিনিস নয়, এটা খুব মানে ক্রিয়েটিভিটি বা ভেতর থেকে তোমার সেই জিনিসটা না থাকলে ইম্পসিবল। আমি এই ডাইরেকশনের সুবাদে আমি এই জিনিসগুলো দেখতে পারবো কোনো ভাবতে পারিনি। বাট তোমাদের ব্লেসিংস চাই, তোমাদের সাপোর্ট চাই, তাহলে হয়তো মুভিটা গিয়ে একটা জায়গায় পৌঁছাবে। আগামী দিনে বড় কাজ করার চেষ্টা করবো, যদি তোমাদের সাপোর্ট পাই তবেই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া হবে না। আমাদের প্রচেষ্টা থাকবে, তোমাদের সাপোর্ট থাকবে, দুটো যৌথ উদ্যোগে মিলে বড় কাজ করার চেষ্টা করবো। তো যাই হোক, আপাতত কিছু ক্লিপস আমি সেদিনকে শ্যুট করেছিলাম, সময় পাইনি, বাট তোমরা দেখো, হোপফুলি এনজয় করবে। হ্যাঁ, ঠিক করে দেবো তো, এবার করতে হবে ঠিক। তো আমাদের এই নেক্সট শট চলছে। চায়ের কাপটা তুমি হাতে তোমরা রাখবে ওরমভাবে, ঠিক আছে? মানে পড়ে না যায় এরকম একটা সিচুয়েশন, এরমভাবে আস্তে আস্তে করে নিয়ে আসবে দুজনে। তুমি এইবার হচ্ছে আমার একটা শট রয়েছে, শটটা অ্যাকচুয়ালি করার কথা ছিল আরেকজনের, বাট তাকে পাওয়া গেল না এই মুহূর্তে, যার জন্য ওই শটটাকে আমাকে করতে হচ্ছে। আর এটা রয়েছে হচ্ছে একটা বিড়ি করে সিন, আমাকে বিড়ি প্যাকেট নিয়ে এসেছি, বিড়ি খেতে হবে আমাকে। ওই যে সব প্র্যাকটিস চলছে আমার, তো খুব টাফ শট এটা আমার জন্য। আমি অ্যাক্টিং করতে পারি না, তাও চেষ্টা করবো। তো সুমনদার চলছে এখন সেই সিনটা, বিড়ি করে সিনটা, তার জন্য প্রচুর সেট আপ নিচ্ছে। গাঁজা খেলে ভালো হতো, মানে সিনটা একটু যেত। প্রফেশনাল লোক দরকার, এগুলো আমি আমাদের হয় এগুলো। ঠিক আছে, এটা আমি তো সুমনদাকে এখন রোলটা শেখানো হচ্ছে, সুমনদা দেখা যাক করতে পারে কিনা সিনটা। হ্যাঁ চিনি, ওই দুটো বাড়ির পরেই বোধহয় থাকে, ছেলে স্পেশাল চাইল্ড, কিন্তু দারুণ ট্যালেন্টেড। তো ফ্রেন্ডস, এই ছিল কিছু ক্লিপস আমাদের প্রিভিয়াস দিনের শুটিংয়ের কিছু ক্লিপস তোমরা এইমাত্র দেখলে। তো মোটামুটি আর 14 দিনের ভেতরে হোপফুলি মুভিটা রিলিজ হয়ে যাবে। আর এই মুভিটা করার জন্য, এডিট করার জন্য প্রিমিয়ার প্রো আমি এই মুহূর্তে প্র্যাকটিস করছি। প্র্যাকটিস বলতে আমার কাজটা জানা আছে, বাট তা অনেকদিন যেহেতু ইউজ করি না, তার জন্য আমাকে একটুখানি ঘাটতে হচ্ছে। তো প্রিমিয়ার প্রোতেই এই টোটাল এডিটিংটা কমপ্লিট করবো। ডাবিংয়ের দরকার পড়বে না, কারণ যেহেতু সিঙ্ক অডিওতে কাজ করছি, সিঙ্ক অডিওতে কাজ করার সুবিধা একটাই, ডাবিংয়ের দরকার পড়ে না। তো এ হচ্ছে ব্যাপার। আর থ্যাংক ইউ দীপশিকা চক্রবর্তী, আর থ্যাংক ইউ চন্দনের টিম, তোমাদের প্রত্যেকে থ্যাংক ইউ যে তোমরা এত বড় একটা তোমরা এত বড় একটা সাপোর্ট দিচ্ছ, যার জন্য ফিল্ম তৈরি হচ্ছে। আর আমাদের যে ফিল্মের স্টোরি দিয়েছেন, স্টোরিটা দিয়েছে হচ্ছে ডক্টর বর্ণিনী মুখার্জি, যিনি একজন কলেজের অধ্যাপিকা, প্রফেসর। তো উনি স্টোরিটা দিয়েছেন, ওনার স্টোরির ওপর বেস করে এই টোটাল মুভিটা তৈরি হচ্ছে। তো ম্যাডাম, থ্যাংক ইউ এত ভালো একটা স্টোরি দেওয়ার জন্য। আপনার মুভি খুবই শীঘ্রই রিলিজ হতে চলেছে। তো যাই হোক, খুব শীঘ্রই রিলিজ হবে। তোমাদের ব্লেসিংস চাই, তোমাদের ব্লেসিংস আর তোমাদের সাপোর্ট ছাড়া হতে পারবে না। তো আশা করি যাতে মুভিটা একটা ভালো জায়গায়, একটা প্ল্যাটফর্ম পেতে পারে, যার জন্য আমরা আগামী দিনে আরও বেশি বেশি কাজ করতে পারি। তো ব্লগ তো দেখতেই থাকবে, এটাও একটা ব্লগই ধরে নাও। চ্যানেলে আপডেটটা দিলাম যে এই মুহূর্তে আমি কী করছি না করছি, সেটা তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করার চেষ্টা করি, তার জন্য এই ব্লগটা বানানো। আর তোমাদের কিছু, আমার এই ব্লগের মাধ্যমে তোমাদের কিছুটা জানা হলো যে ফিল্ম মেকিংয়ে কী কী ইম্পর্টেন্সগুলো লাগে। তো চলো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, রেডি থাকো, খুব শীঘ্রই আরেকটা ভিডিও আসতে চলেছে। টাটা, বাই বাই।